নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান হেলথলাইন। হেলথলাইন আমাদের জন্য ভীষণ প্রয়োজনীয় একটা অনুষ্ঠান, আমাদের জীবনের সাথে যেটা অঙ্গাঙ্গিভাবে জুড়ে রয়েছে। রোগ ব্যাধি জানিয়ে আমরা ভীত সন্ত্রস্ত, কখনো বা মনে হয় যে জীবন কেন রয়েছে, এত ব্যথা জ্বালা সমস্যা সবকিছু নিয়ে জর্জরিত মানুষের জীবন। সেই সময় দাঁড়িয়ে বিভিন্ন ডক্টর তাদের পরামর্শ, যেটা আমাদের জন্য ভীষণ প্রয়োজন, সব কিছু নিয়ে হেলথলাইনের একটা উপস্থাপনা। আজকে যে বিষয়টা বলবো, দেখুন, ব্যথা এমন একটা নাম, যখনই শরীরে ব্যথা বলে এই একটা পরিস্থিতির সৃষ্টি হয়, ব্যথা বেদনায় মানুষ আক্রান্ত হন, কারণ যাই থাক, XYZ নানা রকম কারণ হতে পারে। বর্তমান সময়ের সাথে তাল রেখে ব্যথার কারণ কিন্তু আর দুটো একটা হাতে গোনা নয়, নানা কারণে হতে পারে ব্যথা। আর এই ব্যথা যখন হয়, আমাদের জীবন ওতপ্রোতভাবে জুড়ে রয়েছে আমরা কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত জীবন যাপন করছি। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই বিষয়ে আজকে বিশদে আলোচনা করব। রোগ থেকে যে রোগ জ্বালা থেকে ব্যথা আসে, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসার প্রয়োজন, কিন্তু কিছু সমস্যা এমন আছে, যদি জীবনের শৈলীটাকে একটু পরিবর্তন করতে পারি, তাহলে এই রোগ জ্বালা থেকে আমরা মুক্ত থাকতে পারি, সুস্থভাবে জীবনযাপন করতে পারি। তাই এই বিষয়ে বিশদে আলোচনা করব। আজকে আমাদের বিষয়ে ব্যথার চিকিৎসায় জীবনশৈলীর পরিবর্তন। আমরা কি কি করব আর কি কি করব না। জীবনে চলার পথে কিছু জিনিস অ্যাভয়েড করলে আমরা ব্যথা থেকে মুক্ত থাকতে পারবো, নিজেদের ভালো রাখতে পারবো। এই বিষয়ে বিশদে আলোচনা করবেন আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর হীরক বিশ্বাস, ব্যথা বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, কলেজ অফ মেডিসিন, সাগর দত্ত হসপিটাল। অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার। নমস্কার। ব্যথা এই বিষয়ে যেহেতু আমরা রয়েছি আজকে, জীবনশৈলীর কি কি পরিবর্তন করলে আমরা ব্যথা থেকে ভালো থাকবো, এই যে জীবনশৈলী বলছি আমরা, এর সাথে ব্যথা কিভাবে রিলেটেড? দেখুন, আজকের পরিসরে আমি যদি আলোচনা করতে হয়, আমি কয়েকটা বিষয় স্পেসিফিকভাবে করতে চাইছি। যেটা হচ্ছে একটা খাদ্যাভ্যাস, যেটা ফুড হ্যাবিটস, আমাদের প্রত্যেক দিনের ক্রিয়াকর্ম, যেটাকে মানে ডে টু ডে অ্যাক্টিভিটিস, এর সাথে আমাদের একটা একটু বিতর্কিত ব্যাপার, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু অ্যাডিকশান থাকে। অ্যাডিকশান রিলেটেড কিছু প্রবলেম আছে, সেগুলোও আমি একটু আলোচনা করব। আর যেটা হচ্ছে খাদ্যাভ্যাসের সাথে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট, কারণ স্ট্রেস তো আমরা অ্যাভয়েড করতে পারি না। তো এই চারটে বিষয়কেই আমি সিলেক্ট করেছি আমাদের জীবনশৈলীর মধ্যে। এই মেজর এই ব্যাপারগুলো যদি আমরা একটু গাইড করতে পারি, তাহলে বোধহয় আমার রোগী বন্ধুদের অনেকটাই উপকার হবে। কি কি লাভ পাবো আমরা? মানে সবার আগে মানুষ ভাবেন যে লাভ, আজকে জীবনে একটা অ্যাডিকশন আছে, মানে একটা নেশাগ্রস্ততা, তার প্রতি মানুষটি ভীষণভাবে আকৃষ্ট, সেটাকেও জীবন থেকে ত্যাগ করতে হবে, এবং আরও বেশ কিছু জিনিস যেগুলো আপনি বললেন, একের পর এক সব কিছুতে একটা চেঞ্জ আনতে হবে। লাভ কোথায়? দেখুন, আপনি ঠিক প্রশ্ন করেছেন। আমরা ক্যালকুলেটিভ পারপাস নিয়ে চলি। তো লাভ যেটা, আমি এখানেও কয়েকটা পয়েন্টে হেডলাইনে বলছি যে আমাদের এমনি প্রথাগত যে চিকিৎসা, সেখানে আইদার মেডিসিন, সার্জারি, এগুলো তো আমরা মোটামুটি, তো এগুলোতে মেডিসিন আমরা জানি একটা সাইড এফেক্ট থাকে, সার্জারির অবশ্যই একটা কমপ্লিকেশান থাকে কিছু পার্সেন্টেজ, আমি বলবো না যে, তো কিছু পার্সেন্টেজ তো অবশ্যই থাকে কমপ্লিকেশন সার্জারির ক্ষেত্রে, আর মেডিসিনের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া। একদমই তাই। আমি যদি জীবনশৈলী পরিবর্তন করতে পারি, তো এই জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। 2 নাম্বার হচ্ছে ইকোনমিক্যালি একটা বিরাট কিন্তু আমরা লাভবান হতে পারি, কারণ আমরা এখন জানি যে চিকিৎসার খরচটা প্রচণ্ড দিন দিন ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। তো ইকোনমিক্যালি আমাদের লাভ হয়। 3 নাম্বার হচ্ছে, এইটা একটা মজার ব্যাপার, যে আমরা সাইড এফেক্টের কথা বললাম, এক অসুখ সারাতে গিয়ে আরেকটা অসুখ জন্ম নিচ্ছে। কিন্তু আমি যদি জীবনশৈলী পরিবর্তনের মাধ্যমে কোনো অসুখকে ঠিক করার চেষ্টা করি, তাতে কিন্তু আমার অন্য কোনো সাইড এফেক্ট হবে না, বরং উল্টে মানে ব্রড স্পেকট্রামে আরেকটা উপকার হবে, আরেকটা অসুখ হয়তো সেরেও যেতে পারে। এগুলো আমি পরে আসছি। তার মানে কি দাঁড়ালো, আমাদের ইকোনমিক্যালি আমরা লাভবান হচ্ছি, সাইড এফেক্টগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারছি,
আর এখানে সাইড এফেক্টের সমস্যা তো নেই, উল্টে আমার এক্সট্রা লাভ হতে পারে একটা অসুখ সারাতে গিয়ে। আর অবভিয়াসলি আমাদের নতুন প্রজন্মকে একটা আমরা মেসেজ দিতে পারি যে এই কনভেনশনাল চিকিৎসার বাইরেও একটা আবার সেই আমরা পুরনো যুগের সেই চিন্তা ভাবনা যেগুলো আমরা আগে করতাম আর কি, তো এগুলোই লাভ বলতে পারেন আর কি, এগুলোই আমার মনে হয় লাভ। এক এক করে আসি ডক্টর, এই যে আপনি বললেন কতগুলো পয়েন্ট তুলে ধরলেন আমাদের সামনে। প্রথম পয়েন্টেই যদি আমরা আসি, সেক্ষেত্রে আপনি ঠিক কি কি পরিবর্তন বলবেন মানুষের জন্য, যেটা করলে মানুষ উপকৃত হবেন? আচ্ছা দেখুন, আমি 4টে একদম সিনারিও বলছি, প্রথমে বুঝতে সুবিধা হবে। চেম্বারে এসছেন একজন ভদ্রমহিলা, ওবেসিটি আছে, 120-র ওপর ওজন, ডাক্তারবাবু ভীষণ হাঁটুতে ব্যথা। ডাক্তারবাবু রোগীর চেয়েও বেশি চিন্তিত হয়ে পড়লেন। সে চিন্তা প্রকাশ করা যাবে না। ম্যাডাম, আপনার তো বডির 120 কিলো ওয়েট আপনার এই দুটো হাঁটুর মধ্যে দিয়ে যাচ্ছে। ম্যাডাম, এটা তো প্রেশার পড়ছে। তো ঠিক আছে, দেখছি কিভাবে করা যায়। ডাক্তারবাবু কিন্তু অনেকটাই হেল্পলেস। কিভাবে করা যায়, টার্গেটটা হচ্ছে ওজনটাকে আমার মানে কমানো। এটা একটা সিনারিও বললাম। দ্বিতীয় সিনারিও আমাদের পারিবারিক ব্যাপার। ধরুন স্ত্রী স্বামীকে বলছে যে তুমি সিগারেটটা ছেড়ে দাও প্লিজ, ছেলেটার মুখের দিকে চেয়ে অন্তত ছাড়ো। স্বামী ভাবলেন, ছেলের কথা, খুবই সিম্প্যাথেটিক ব্যাপার। রাতটা ভাবলেন, হ্যাঁ আমার যদি কিছু হয়ে যায়। সকালে উঠে উনি আবার একটা সিগারেট জ্বালিয়ে ফেললেন। স্ত্রী বললেন, কি হলো? না কি হবে, ওর তো, আমার কি হবে, অসুবিধা কিছু নেই তো। অসুবিধা নেই মানে এত সাইড এফেক্ট, সিগারেট খেলে এই ক্যান্সার হয় না, ডাক্তারবাবুরা খায়, আমার বন্ধু যে সিগারেট খেত না তার স্ট্রোক হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে। স্ত্রী বলছে তুমি জানো, কারণগুলো জানো, স্পেসিফিক্যালি ভাবতে হবে। যে জেনারেলাইজড আমাকে, আমার মনে হচ্ছে যে স্পেসিফিক নলেজের দরকার। 3 নম্বর সিনারিও, ধরুন ইউরিক অ্যাসিডের ব্যথা। আমি সাজেস্ট করলাম আপনাকে, আপনার কি কোনো অ্যাডিকশন আছে? হ্যাঁ, অ্যালকোহলটা আমি একটু চলে আর কি। তো অ্যালকোহল তো ইয়ে করা যাবে না। না ডাক্তারবাবু, আমাকে অ্যালকোহলের কথা তো কেউ বলেনি, প্রোটিন খাওয়া যাবে না বেশি, ডিমের কুসুম খাওয়া যাবে না। এক্ষেত্রেও দেখুন ল্যাক অফ নলেজ। 4 নম্বর সিনারিও যদি দেখেন, একটা স্ট্রেস ম্যানেজমেন্ট। বন্ধু আরেক বন্ধুকে বলছে তুই এত চিন্তা করিস না, এত চিন্তা করলে তোর স্ট্রোক হবে, হার্ট অ্যাটাক হবে, এত কম বয়স। বলছে বস আমি হেল্পলেস, কর্পোরেট এত টার্গেট দিচ্ছে, আমাকে প্রমোশন দিচ্ছে না, স্যাক করে দেবে, সংসার ভেসে যাবে। তো এখানেও দেখুন হেল্পলেস। তো এখন আমি কেন এই উদাহরণগুলো তুলে ধরলাম, আমি যদি বলি যে আমাদের চিকিৎসা আমরা 4টে ভাগে ভাগ করি, যে সব অসুখকেই দুটো ভাগকে আমরা বলি প্রিভেন্টিভ, আর পরবর্তী দুটোকে বলি পিওরলি কিউরেটিভ, মানে চিকিৎসা প্রপার। তো প্রিভেন্টিভ মানে আগে থেকেই যদি আমরা, সেটার আবার দুটো ভাগ আছে। যে আমি এগুলো না খুব ভালো বাংলা আমি বলতে পারবো না, যেটা বুঝিয়ে হয়তো দিতে পারবো। প্রাইমর্ডিয়াল প্রিভেনশন মানে এই পর্যায়ে কিন্তু আমার লাইফস্টাইল মডিফিকেশনটা আসবে। কোনটা আমি সেগুলো তো আসছি। এরপরে যেটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন, যেগুলোতে আমাদের কিছু ফুড সাপ্লিমেন্ট, ভ্যাকসিনেশন, এইগুলো আমাদের প্রাইমারি প্রিভেনশনে আসছে। সেকেন্ডারির মধ্যে আসছে আমাদের যেগুলোকে আমরা ট্রিটমেন্ট জানি, আমরা ট্রিটমেন্ট হিসাবে জানি, মেডিকেল হতে পারে, সার্জিক্যাল। আর টার্সিয়ারি হচ্ছে তারপরে যেগুলো আমরা সাজেস্ট করি। ধরুন লো ব্যাক পেইনের আমার একটা পেশেন্ট, তাকে আমি ট্রান্সফোরামিনাল এপিডুরাল ইঞ্জেকশন দিয়ে ট্রিটমেন্ট করলাম, তারপরে তাকে আমি কিছু এক্সারসাইজ, ফিজিক্যাল থেরাপি এগুলো দেখিয়ে দিলাম। এইগুলো কিন্তু টার্সিয়ারি এর মধ্যে পড়বে। তো এই যে 4টে ইয়েতে, তো আমাদের এইবার লাইফস্টাইল মডিফিকেশানে এই যে মানে প্রিভেনশন ইজ মানে বেস্ট, আমরা তো বলি যে প্রিভেনশন। তো প্রিভেনশন যদি বেস্ট হয়, সেখানে তাহলে আমাদেরকে জানতে হবে তো যে কোন কোন জিনিসকে আমি প্রিভেন্ট করব। তো আমরা এখনকার যুগে মোটামুটি রোগ নিয়ে এতদিন ধরে গবেষণার পরে আমরা কারণগুলো অনেকটাই জেনে গেছি। তো সেখানে কিছু আমাদের হাতে আছে, যেগুলোকে আমরা বলি মডিফায়েবল।
যেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, হুম আর কিছু আছে আমাদের হাতের বাইরে। যেমন ধরুন এজ, বয়স তো আমাদের একটা ডিজেনারেটিভ অসুখগুলো, বয়সকে তো আর আমরা বেঁধে রাখতে পারবো না। বা ধরুন আমাদের জেনেটিক যেগুলো, তো এইগুলো হচ্ছে আমাদের হাতের বাইরে। বা ধরুন একজন আমাদের মহিলাদের যেটা হয়, কারোর হিস্টেরেক্টমি অপারেশন হয়ে গেছে, তারপরে তার অস্থি থেকে ক্যালসিয়াম বেরিয়ে যাবে, অস্থি দুর্বল হয়ে যাবে, এগুলো তো আমরা মানে চেঞ্জ করার কিছু নেই, এটা তো তাকে করতে হয়েছে, বাধ্য, অপারেশনটা করতে হয়েছে। তো এগুলো হচ্ছে আমরা মডিফাই আমাদের হাতের বাইরে। কিন্তু মডিফায়েবল যেগুলো, যেরকম আমি যে জিনিসগুলো বললাম, যে আমাদের ফুড হ্যাবিট, আমাদের ডেইলি অ্যাক্টিভিটি, অ্যাডিকশান, এটা নিয়ে ভাবনা চিন্তা, আর স্ট্রেস ম্যানেজমেন্ট। এবার এর মধ্যে আবার প্রবলেম আছে। সিনারিওগুলো কেন বললাম, আমরা হেল্পলেস। কিছু কিছু ক্ষেত্রে আমরা ইনস্ট্রাকশন দিলাম, আমার রোগী বাড়িতে গিয়ে উপকার পেল, সিনসিয়ারলি করা শুরু করলো। মানুষের পার্সোনালিটিও ডিফার করে, কেউ কেউ ভীষণ সিনসিয়ারলি করেন, কেউ কেউ ইরেগুলারভাবে করেন, কেউ কেউ বন্ধ করে দেন। তো এক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম যে এটা করলে ঠিক হয়ে যাবে, আমার স্ট্রেচিং, স্ট্রেনদেনিং, বুঝলো, হ্যাঁ। কিন্তু এখানে না একটা কঠিন একটা শব্দ আমি ব্যবহার করব, যেটাকে আমরা বলি যে বিহেভিয়ার থেরাপি। তো এইগুলোর মাধ্যমে আমরা যেটা ইনস্ট্রাকশন দেখালাম, ফিজিক্যাল থেরাপি, তারপরে যেগুলো আমাদের, যেমন একটা অ্যাডিকশান কি, আমরা যে অ্যাডিক্টেড হয়ে পড়ে সে তো হেল্পলেস, সে তো আমাদের কাছে হেল্প চায়, সে তার ইনসাইট আছে, সে বুঝতে পারে যে অ্যাডিকশানটা আমার ক্ষতি করছে, কিন্তু সে সেটা থেকে বেরোতে পারে না। তখন আমাদের কিন্তু এইসব বিহেভিয়ারাল থেরাপিগুলো লাগে। তো এইসব ওয়েট রিডাকশানের ক্ষেত্রেও কিন্তু মানে আমাদের এখনকার যা গাইডলাইন, তাতে কিন্তু বিহেভিয়ারাল থেরাপি, আমি বলে দিলাম যে আপনি এই খাবার দাবারগুলো কমান বা এইগুলো করুন, বললে তো আর সব কিছু মেনে নেওয়া যায় না, আমাদের তো ইম্পালসিভিটি থাকে, এইসব ব্যাপারগুলো জড়িয়ে আছে। তো আমরা সেগুলো কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করব স্বল্প পরিসরে, যে কিভাবে আমরা অ্যাপ্রোচ করি, কিভাবে হেল্প মানে পাশে দাঁড়াতে পারি যারা সত্যি সত্যি অসহায়তা মানে অনুভব করে। এটা কিন্তু ডক্টর খুব ভালো করে আপনি বললেন বিষয়টা, কারণ কিছু মানুষ সত্যি হয়তো জানেনই না যে তাকে ঠিক কি কি কন্ট্রোল করতে হবে, কিভাবে তিনি লাইফস্টাইলে মানে জীবনে চলবেন, লাইফস্টাইল ফলো করবেন। এটা ভীষণ কমন একটা বিষয়, বেশ কিছু মানুষ হয়তো জানেন না, তারা অজান্তেই এমন কিছু খাবার খেয়ে ফেলছেন। প্রথমেই আসি ফুড হ্যাবিটের দিকে, কারণ ফুড এমন একটা জিনিস, এমন একটা মানে প্রয়োজনীয় জীবনের জন্য, যেটা নিউট্রিশন দিচ্ছে, আবার যেটা রোগ ব্যাধিও দিচ্ছে, দুটোই দিচ্ছে। এক্ষেত্রে কিছু কিছু জিনিস সত্যি শরীরে পরিপূর্ণতা লাভের জন্য দরকার, কিছু কিছু জিনিস যেটাকে মানে বলি আমরা প্রবলেম ক্রিয়েট করছে, সেটাকে জীবন থেকে সরানো দরকার। সেক্ষেত্রে ফুড কি কি খাওয়া উচিত, কিভাবে তাদের লাইফস্টাইলে অ্যাড করবেন তারা ফুড, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে এটাও খুব সত্যি, মানুষ 5 জনের কাছ থেকে শুনছেন হয়তো এটার উপকারিতা, হয়তো ওটার উপকারিতা, শুনে কিন্তু তারা সেটাকেই ইনটেক করতে শুরু করে দিচ্ছেন। আখেরে দেখা যাচ্ছে হয়তো ওই মানুষটার জন্য ক্ষতিকারক রূপেও দেখা দিতে পারে খাবারটা, যেটা মানুষ বুঝতে পারছেন না। আপনি আমার কাছ থেকে ফুডের ব্যাপার জানতে চাইছেন, ঠিক আছে ম্যাডাম, সবই ঠিক আছে, কিন্তু এখন তো ডায়েটিশিয়ানদের উপরেই আমরা অনেকটা পেশেন্টকে ইয়ে করি, তবু আমি যতটা সম্ভব আমি গাইড করছি। দেখুন, আমরা প্রথমে যখন খাওয়া শিখেছি তখন তো এটা খাবার, এটা খেতে ভালো লাগে তো খাই। তো তারপর এটা থেকে জানতে পারলাম যে এর মধ্যে প্রোটিন আছে, লিপিড বা ফ্যাট আছে, কার্বোহাইড্রেট আছে, মিনারেলস, জল, এটাও একটা নিউট্রিশন, এসেনশিয়াল মিনারেলসগুলো আছে, ভিটামিনস আছে, অ্যান্টিঅক্সিডেন্ট। তো প্রোটিন, ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেটস, লিপিডস, ওয়াটার, মোদ্দা কথা এরকম 6টা উপাদান। তো এবার আমাদের এখন আমরা কিন্তু লো কার্বস বা কার্বোহাইড্রেটটাকে আমরা বর্জন করতে বলছি, বা খুবই কমিয়ে ফেলতে বলছি। কারণ হচ্ছে কার্বোহাইড্রেটটা তো আমাদের ক্যালোরি। এবার আমরা যারা কায়িক পরিশ্রম করি প্রচণ্ড, তাদের শরীরের মেটাবলিক নিড অনুযায়ী, মানে হাত পা মুভমেন্ট করার জন্য বা যে পরিশ্রম, সেগুলোর জন্য তো ক্যালোরি দরকার।
একজন যে অ্যাথলিট, তার তো স্প্রিন্ট শুরু করার আগেই কিছু একটা রকম ক্যালোরি, হাই ক্যালোরি ড্রিঙ্কস খেয়ে তিনি শুরু করছেন। আদারওয়াইজ ক্যালোরি কিন্তু আমাদের খুব একটা লাগে না, মেটাবলিক নিড খুবই সামান্য, যেটা আমাদের সারাদিনে যে তার চেয়ে আমরা অনেক বেশি কনজিউম করি। তো আমরা কোনটা, আমাদের মেন স্ট্রাকচারাল যেটা খাবার সেটা হচ্ছে প্রোটিন। এই প্রোটিনের ব্যাপারটা আমরা এখন, আমি পার্সোনালি কিন্তু চেম্বারে একদম প্রেসক্রিপশনে লিখে যে অ্যানিম্যাল প্রোটিন কোনগুলো, ভেজ প্রোটিন কোনগুলো, তো আমি দেখেছি এতে আমার রোগী বন্ধুদের অনেক সাড়া মিলেছে। তারা পরে এসে আবার কিউরিওসিটি আরো ক্লিয়ার করতে চায়, তার মানে তার ভেতরে জানার ইচ্ছেটা আমি কিছুটা বাড়াতে পেরেছি, কারণ তিনি উপকার পেয়েছেন, উপকার সেই follow পেয়েছেন করে। একদম। লিপিডস, ফ্যাট জাতীয়, আমরা তেল জাতীয় চর্বি, এগুলোও আমাদের, কিন্তু সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে আমাদের কার্বস। সেই জন্য ইয়াং জেনারেশন কিন্তু সবাই জানে যে কার্বস লোয়েস্ট, তো এটা ওরা জানে। এটা বদলানোর জন্য অনেক রিসার্চ আসলো, কিটো ফুড আসলো, কিন্তু সেগুলো কিন্তু আলটিমেট কিন্তু খুব একটা গ্রহণযোগ্য হয়নি, শরীরের বিভিন্ন অ্যাডভার্স রিয়াকশন আসছিল সেগুলোতে। আর বাকি এসেনশিয়াল মিনারেলস, ক্যালসিয়াম, আয়রন, এগুলো তো আমাদের মানে পরিমাণ মতো আমাদের খেতে হবে, এগুলোতে ডাইরেক্ট কিছু আমাদের ক্ষতি করছে না। তো আমাদের মেন, আমি যদি মোদ্দা কথায় আমি ইন জেনারেল যদি আমি বলি যে কার্বসটাকে আমরা কমিয়ে ফেলবো, প্রোটিনটাকে আমরা ডে টু ডে খাবারের মধ্যে, যেগুলো আমরা জানি প্রোটিনের মধ্যে, ভেজ প্রোটিনের মধ্যে আমরা জানি যে ডাল, সয়াবিন, ভেরিয়াস টাইপ ডালগুলো, যেরকম রাজস্থানীরা, আমি দেখলাম ফ্লাইটে আসতে গিয়ে আমার এক বন্ধুরা বাড়ি থেকে যেসব খাবারগুলো নিয়ে এসছে প্যাক, ওরা না ডাল বেস্ট খাবার, মিষ্টি হলেও ডাল বেস্ট, মুগ ডাল দিয়ে মিষ্টি হয়। আমরা কি জানি, আমরা বাঙালিরা শুধু জানি যে চিনি না মেশালে তাতে আর দুধ না মেশালে সেটা মিষ্টি হয় না। ওখানে দেখা যাচ্ছে ওরা মুগ ডালের অনেক রকম মিষ্টি হয়, যে আমরা লাড্ডু খাই, এগুলো মুগ ডালের মিষ্টি। তো এটা কিন্তু মানে আমি বলবো না যে কার্বস একেবারে নেই, কিন্তু এটা প্রোটিনটার পরিমাণটা অনেকটা বেশি। আমরা একটু কড়া তাকের মিষ্টি না হলে আমাদের ইয়ে হয় না সেরকম। অথচ মিষ্টিটা কিন্তু বিশেষ করে হোয়াইট সুগার অ্যাভয়েড করতেই বলছেন বিশেষজ্ঞরা আজকের সময় দাঁড়িয়ে। কার্বসটা, ওটা তো কার্বোহাইড্রেট, ক্যালোরি, সুগার, এগুলো তো মানে একই এর তলায় পড়ছে। অ্যানিম্যাল প্রোটিন খেতে গিয়ে তার মধ্যে লিপিডস, যেমন আমি যদি রেড মিট খাই সেখানে এতটাই ফ্যাটস থাকে, ইলিশ মাছ খাচ্ছি, প্রোটিন প্রচুর, কিন্তু তার মধ্যে আবার ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট, এগুলো মিশে থাকছে। সময় চলতে গিয়ে দেখা যায় যে ডক্টরের কাছে যেরকম শুনলাম যে লাইফস্টাইলের সাথে ব্যথা ওতপ্রোতভাবে জুড়ে, মানে সব ব্যথার মানেই যে কোনো ডিজিজ জুড়ে আছে তা নয়, লাইফস্টাইলের সাথে অঙ্গাঙ্গিভাবে জুড়ে, তার মধ্যে অ্যাডিকশন রয়েছে স্ট্রেস। আচ্ছা ডক্টর, এবার আসি আপনার কাছে, যে এই যে অ্যাডিকশন, স্ট্রেস, এগুলোকে কিভাবে মানুষ ম্যানেজ করতে পারেন, এবং ব্যথার সাথে এটাও বা কিভাবে রিলেট করে যাচ্ছে, আদতে এগুলো কতটা কন্ট্রোল করলে ব্যথা সত্যিই কমতে পারে প্রকৃত অর্থেই? কারণ মানুষ কিন্তু ব্যথা কমানোর জন্য বিভিন্ন রকম পেইন কিলার খেতে বাধ্য হচ্ছেন, কিন্তু তারা যদি এগুলোকে রিলিফ করতে পারেন, কি কি টেকনিক অ্যাপ্লাই করা উচিত? দেখুন, অ্যাডিকশনের রিলেশন প্রথমেই বলি যে আমি এর আগেও উচ্চারণ করেছি যে ইউরিক অ্যাসিডটা কিন্তু ডাইরেক্টলি অ্যালকোহলের সাথে যুক্ত। আমরা মেডিসিনের যদি দা বুক যদি আমরা পড়ি, সেখানে খাবারগুলো আমরা যেগুলো বলি ঠিক আছে, ওগুলো যেরকম ইম্পর্টেন্ট, ফার মোর ইম্পর্টেন্ট কিন্তু অ্যালকোহল বর্জনীয়। এবার এটা তো একটা অ্যাডিকশানের ব্যাপার। এইবার তার সাথে অ্যালকোহলের সাথে ওয়েট আমরা গেইন করি। তো ওয়েট যদি গেইন করি, আমি আগেই বললাম যে আজকের যুগে 100 কিলোর উপরে একটা পেশেন্ট আমার কাছে আসলে আমি প্রথমে চিন্তায় পড়ে যাই তার মানে অস্টিওআর্থ্রাইটিস বা যে কোনো আর্থ্রাইটিস, তার ট্রিটমেন্ট দেওয়ার সাথে আমি ওজনটাকে কীভাবে আমি ইয়ে করবো। তো এটা তো আমাদের অঙ্গাঙ্গিভাবে জড়িত, মানে আমাদের একটা প্রবলেম দিচ্ছে। অ্যাডিকশান বলুন, ফুড হ্যাবিট, মানে ওয়েট ওবেসিটির সাথে এটা ডাইরেক্টলি রিলেটেড। তো এবার আমি এগুলোকে কমানোর জন্য যেটা, দেখুন, ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিয়ে গেলাম আর আমরা ফলো করলাম, এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। তো সেই জন্যই কিন্তু এখন এই যে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এটা খুব প্রচলিত শব্দ। আমি জানি না মানে আমাদের মধ্যে কতটা এটা
মানে চালু শব্দ, কিন্তু এখন কিন্তু বিহেভিয়ারাল থেরাপির উপরেই গোটা দুনিয়া চলছে। এটা কি অ্যাকচুয়ালি ডক্টর? কারণ হ্যাঁ। অনেকেই সত্যিই জানে না। দেখুন, আমরা মেডিটেশন শুনেছি, মেডিটেশন করে আমরা চতুর্দিকে শুনি যে আমরা স্পিরিচুয়াল ভাবে খুব মানে আমাদের ইন্ডিয়া এটা প্রথম থেকে আমরা জানি স্পিরিচুয়াল, ওই জন্য মেডিটেশন কথাটা কিন্তু স্পিরিচুয়াল। কিন্তু মেডিটেশনের আগে মেডিটেশনটা যদি হায়ার সেকেন্ডারি এডুকেশন হয়, তাহলে আমি বলবো প্রাইমারি হচ্ছে রিল্যাক্সেশন। এটাও একটু জটিল কথা হয়ে গেল। এই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি হচ্ছে একটা লার্নিং, মানে আমাদের ব্রেনটা তো একটা কম্পিউটারের মতো, তো আমাকে একটা কিছু শেখাতে হবে। ধরুন আমরা যা শিখেছি সেই শিক্ষার মধ্যে আমি পারিবারিকভাবে শিখলাম যে অ্যালকোহলটা একটা নর্মাল জিনিস, অ্যাডিকশান একটা নর্মাল জিনিস, আমি সবাইকে সেটা ইউজ করতে দেখছি, তো আমার ব্রেন ওইভাবেই নিল, ছোটোবেলা থেকে শিখলাম। কিন্তু সেটা যে ভুল শিক্ষা, সেটা ছাড়া যে মানুষ ভালো থাকতে পারে, সেটা আমি শিখতে পারলাম না। এই যে লার্নিংটা হয়ে গেল, তো এটাকে এবার আমি কি করে, কম্পিউটারে যেরকম আমার একটা করাপ্টেড কম্পিউটার যখন হয়ে যায়, তখন কি সেটাকে আমরা ফরম্যাট করতে পারি না? তেমনি আমি কিন্তু কম্পিউটারের সঙ্গে আমি খুব মিল খুঁজে পাই, সফিস্টিকেট একটা কম্পিউটার, প্রত্যেকটা হিউম্যান বিইং। তো এবার এই ফরম্যাট করাটা একটা কিন্তু লার্নিং, আমাদের সাইকোলজি যদি আপনি পড়েন, সেখানে লার্নিং একটা বড় চ্যাপ্টার। তো এই লার্নিংয়ের সঠিক টেকনিকে যদি আপনি এগোন, তাহলে দেখবেন আপনি একটা লার্নিংয়ের একটা রুলস আছে, আপনি অনেক প্রচলিত বই আছে, যেমন শিব খেরা লিখেছেন, হাউ টু ইনফ্লুয়েন্স পিপল, হাউ ইউ ক্যান উইন, এই বইগুলো একসময় দেখতেন, খুব দেখা যেত। লার্নিংয়ের একটা থিওরি আছে যেটা আপনাকে বলছি, জাস্ট লজিক্যালি আপনার ব্রেনকে বা মাইন্ডকে বোঝাতে হবে, যাকে বলে হ্যামার করা। যে অ্যালকোহল, ওই যে আমি একটা উদাহরণ দিলাম যে স্ত্রী স্বামীকে বলছে যে তোমার ছেলের মুখ চেয়ে অন্তত জিনিসটা ছাড়ো, তারপরে সে বলল যে না কি আছে, এবার সেটা সে বুঝলো, কিন্তু পরের দিনে আবার ভুলে গেল, পরের দিনও ওই হ্যামারিংটা দরকার। এইভাবে লজিক্যালি তাকে যদি আমি বোঝাতে পারি, তাহলে একদিন তার ভুল ধারণা বা ভুল কনসেপ্টগুলো নিয়ে সে এগোচ্ছে, সেগুলো আস্তে আস্তে আমরা সেগুলো থেকে বেরোতে পারবো। এইটাকেই বলে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। আমরা কিন্তু পার্ট অফ ট্রিটমেন্টে এটা আজকালকার যুগে সমস্ত ডাক্তারবাবুরাই বিহেভিয়ারাল থেরাপি হয়তো আলাদা করে সিটিং দিচ্ছেন না, কিন্তু এটার শরণাপন্ন আমাদের হতেই হয়, কারণ না হলে আমরা মোটিভেট করতে পারি না। তো আমি মনে হচ্ছে একটু বোঝাতে পারলাম যে বিহেভিয়ারাল থেরাপিটা কী, তার একটা লার্নিং, যে আমি যদি কিছু ভুল শিখে থাকি, সেই ভুলটাকে সঠিক করার মানে কায়দাটাই হচ্ছে বিহেভিয়ারাল থেরাপি। সেটা মাইট বি ওবেসিটির ক্ষেত্রে হতে পারে। ওবেসিটিতে আমি ধরে নিয়েছি যে এই খাবারটা আমার প্রত্যেক দিন প্রয়োজন, এই খাবারটা না হলে আমার শরীরে ক্ষতি হবে। সেই ভুলটা আমার ভাঙানো, যে আমার কত ক্যালোরি আমার প্রত্যেক দিন দরকার, একটা মানে নর্মাল অ্যাভারেজ অ্যাডাল্ট মেল বা ফিমেল তাদের কত ক্যালোরি, এই যে লজিক দিয়ে আমি যদি, এটাকে বলে 30 days রুল, মানে একটা মাইন্ডকে যদি আমি 30 দিন, মানে এটা একটা ইন জেনারেল একটা ফর্মুলা, যে 28 days বলে, কেউ বলে 30 days, আমি যদি সকাল বিকাল লজিক্যালি যদি বোঝাতে পারি যে এটা তুমি করছো, এটা কিন্তু এরকম করলে ভালো হয়, 30 দিন পর এই কনসেপ্টটা ইনস্টল হয়ে যাবে ব্রেনে, এবং তারপরে সে নিজে থেকেই এটা করবে। দিস ইজ নাথিং, মানে এটাই হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। কারণ তার কগনিশনের সাহায্যটা নিয়েছে, তার ব্রেন, তার থিঙ্কিং প্রসেসটাকে আমাকে অ্যাক্টিভ করে দিতে হবে, যে আমি বলে গেলাম তা না। কগনিশন মানে তার থিঙ্কিং প্রসেস, লজিক দিয়ে, মানুষের ব্রেন তো লজিকের উপর চলে। আমি যদি সঠিকভাবে তাকে বোঝাতে পারি, অনেস্টি রাখি, এইটাই। হ্যাঁ, এটা খুব ডক্টর প্রাসঙ্গিক, কারণ বর্তমান যে সময় দিয়ে আমরা চলছি, যে সময় আমরা এগোচ্ছি, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন যারা স্পিরিচুয়াল লিডার থেকে শুরু করে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক, যারা মনোরোগ বিশেষজ্ঞ, বিভিন্ন বিষয় কিন্তু ডক্টর এই আলোচনার মধ্যে দিয়ে উঠে আসে। মানুষের মনের উপরে অনেক কিছুই নির্ভর করে, এবং আমরা বলে থাকি যে মানুষ যদি নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারে, সে সমস্ত বিশ্বকে জয় করতে পারে। তার কারণ এই মন, আমাদের মন যেখানে আমাদের কাছে অনেক বেশি গুরুত্ব বহন করে, সেই কথাটাই আপনার কথায়ও উঠে এলো।
এই যে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি যেটা বলছেন ডক্টর, এবং সেক্ষেত্রে যদি একটি মানুষ নিজের উপরে অ্যাপ্লাই করে সমস্ত এই যে ব্যথা বেদনা যেগুলো হয়তো নিজের কন্ট্রোলে আছে সেগুলোকে ম্যানেজ করতে পারেন, এটা অনেক বড় একটা গেইন করা হবে। তার কারণ একটাই, ব্যথা তো নানা কারণে হয়, কিন্তু এটা সত্যি তাই বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন সময় উঠে এসেছে যে একজন মানুষ তার থিঙ্কিং দিয়ে মনে করছেন আমার হয়তো এই জায়গাটায় ব্যথা। ডক্টররা বিভিন্ন রকম মানে পরীক্ষা করতে দিচ্ছেন, দেখছেন আদতে কোনো প্রবলেম সেখানে একদমই নেই। তাই। তো এটা কিন্তু প্রমাণিত। আমি আজকে ব্যথা থেকে একটু দূরেই সরে এসেছি, কিন্তু এটা যেহেতু খুব প্রাসঙ্গিক সেই জন্যই আমি বিহেভিয়ারাল থেরাপিটার কথা বললাম। আর তাছাড়া আপনি যদি ধরে ধরে আলাদা সব মাথা থেকে একদম পায়ের তলা পর্যন্ত যে যে জায়গাগুলো আমরা চিকিৎসা করি, তো সেখানে সব ক্ষেত্রেই কিন্তু আমাদের লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনশৈলী পরিবর্তন কিভাবে, আমি ধরুন আজকে মাইগ্রেনের কথা বলছি, একদম উপর থেকে শুরু করা যাক। তো মাইগ্রেনে তাকে আমি যদি বোঝাতে পারি যে তোমার এই জিনিসগুলো তোমার মাইগ্রেনকে প্রভোগ করছে, সেগুলোকে অ্যাভয়েড করা, আগে থেকে যদি আমি সেগুলো সাবধান করে দিতে পারি যে স্ট্রেস, তারপরে ফিউমস, একটা খুব স্ট্রেস তো অবশ্যই, এই জিনিসগুলো পয়েন্ট ধরে ধরে তাকে আমি করলে সেগুলো অ্যাভয়েড করতে পারলো। সাইনোসাইটিসের ব্যাপার আমাদের কাছে প্রচুর আসে, হেডেক নিয়ে আসে, তারপর দেখা গেল তার সাইনোসাইটিস আছে। সাইনোসাইটিস আমি জিনিসটা যদি বুঝিয়ে দিতে পারি তাকে, আমি বললাম যে তোমার এই সাইনাসের ওপেনিংগুলো আস্তে আস্তে ইডিমেটাস হয়ে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, তুমি এইভাবে এইভাবে করো, বাড়িতে এই জিনিসগুলো করো, তাহলে প্রিভেনশন হবে এবং দেখবে আস্তে আস্তে তোমার জিনিসগুলো কমে যাবে। এইগুলো লাইফস্টাইল, এগুলো তো মানে আমি ডাইরেক্ট ওষুধের মধ্যে যাচ্ছি না। তারপরে আমাদের গাইনোকোলজিক্যাল যে ব্যথাগুলো, যে পিসিওডি, আজকে গাইনোকোলজিক্যাল ব্যথা আমাদের কাছে আসে, গাইনোকোলজিস্ট বন্ধু আমাদের যারা কলিগ তাদের কাছে আমরা বলি, কারণ আমরা পেইন ম্যানেজমেন্টে কিছু ক্রনিক পেনের মধ্যে এগুলো পড়ে, যেমন পিসিওডি এখন খুব, এবং আপনারা আপনাদের পরামর্শ দিয়ে তাদেরকে সারিয়ে তুলছেন। হ্যাঁ সত্যি তাই, এটা মানে বলবো একটা অনেক বড় মানুষের কাছে গ্রহণযোগ্য পদ্ধতি হওয়া উচিত, যেখানে মানুষ জানেন যে শুধুমাত্র ট্রিটমেন্ট নিয়ে কত রকম সাইড এফেক্ট হতে পারে মেডিসিনের মাধ্যমে। সেক্ষেত্রে যদি এমন কিছু থেরাপি ইউজ করে সুস্থ হয়ে ওঠা যায়, ব্যথা বেদনাকে মানে সরিয়ে রাখা যায়, নিজেদের জীবনশৈলী নতুনভাবে স্থাপন করা উচিত। আজকে সময়টা হাতে নেই। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে। নমস্কার।